ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার শীর্ষ সম্মেলনের আগে এমন কথা বলেন ট্রাম্প। ফক্স নিউজ রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন তিনি মনে করেন পুতিন ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত রয়েছেন। আলাস্কায় বৈঠকের আগে প্রেসিডেন্ট পুতিন যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির ইঙ্গিত দেয় এমন প্রত্যাশা করছেন বলে জানিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন পুতিনের সাথে আলোচনার লক্ষ্য হলো ইউক্রেনকে অন্তর্ভুক্ত করে দ্বিতীয় বৈঠকের পথ তৈরি করা। তবে তিনি স্পষ্ট করেছেন যে তাৎক্ষণিক যুদ্ধবিরতি হবে কিনা সেটা তিনি জানেন না। আমার মনে হয় এটি একটি ভালো বৈঠক হবে, তবে আরও গুরুত্বপূর্ণ বৈঠক হবে আমাদের দ্বিতীয় বৈঠক। আমরা পুতিন ও জেলেনস্কির সঙ্গে একটি বৈঠক করতে যাচ্ছি। আমরা দেখব তারা ঐক্যবদ্ধ হতে পারে কিনা, এবং যদি তারা পারে তাহলে এটি দুর্দান্ত হবে। আলাস্কার অ্যাঙ্করেজে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের আগে ইউক্রেন যুদ্ধে অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের সত্যিকারের প্রচেষ্টাকে প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সাথে তিনি ইঙ্গিত দিয়েছেন আলোচনায় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির বিষয়টিও আসতে পারে। বৃহস্পতিবার শীর্ষমন্ত্রী ও নিরাপত্তা কর্মকর্তাদের সাথে বৈঠকে পুতিন বলেন তিনি মনে করেন যুক্তরাষ্ট্র শত্রুতা বন্ধ করতে, সংকট থামানো এবং সংশ্লিষ্ট সব পক্ষের স্বার্থে সমঝোতায় পৌঁছাতে যথেষ্ট সক্রিয় ও আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে চুক্তি হলে দুই দেশের মধ্যে এমনকি ইউরোপেও এবং বিশ্বজুড়ে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার পথ তৈরি হতে পারে। ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের মধ্যে শুক্রবার আলাস্কায় বৈঠক হতে যাচ্ছে। এই বৈঠক নিয়ে কয়েকদিন ধরেই জল্পনা কল্পনা করছে বিশ্ববাসী, বিশেষ করে ইউক্রেন যুদ্ধ অবসানের সম্ভাবনা এবং কী ধরনের সমঝোতা আসে তা নিয়ে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে গোটা বিশ্ব। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। গুরুত্বপূর্ণ আলাস্কা সম্মেলনের আগে ইউক্রেনের প্রতিরক্ষা লাইন ভেঙে প্রবল আক্রমণ চালিয়েছে রাশিয়ান বাহিনী। 15 আগস্ট ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের বৈঠকের আগে এই ঘটনা রাজনৈতিক ও সামরিক উভয় দিক থেকেই পরিস্থিতি জটিল করেছে। ইউক্রেনের সেনারা বলছেন রাশিয়ার এই আক্রমণ প্রমাণ করে তারা যুদ্ধ চালিয়ে যেতে চায়। তাদের আশঙ্কা মার্কিন প্রেসিডেন্ট এ থেকে ভুল বার্তা পেতে পারেন। তিনি ভাবতে পারেন ইউক্রেন দুর্বল, তবে আসল বার্তাটি হওয়া উচিত রাশিয়া নিষ্ঠুরভাবে যুদ্ধ চালাচ্ছে। 3 বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ ইউক্রেনীয় বাহিনীকে ক্লান্ত করে তুলেছে। তবুও ট্রাম্প ও মার্কিন নেতৃত্বের মধ্যে ঘুরপাক খাওয়া ভূমি বিনিময়ের প্রস্তাবকে সবাই স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে। অনেক সেনা মনে করেন পিছু হটে যাওয়ার মানে হবে নিহত সহযোদ্ধাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আলাস্কা বৈঠকে যুদ্ধবিরতি আলোচনা ছাড়াও যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে কূটনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা আছে, যার মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহারও অন্তর্ভুক্ত হতে পারে। পুতিন দীর্ঘদিন ধরেই এমন আন্তর্জাতিক পুনর্বাসন চাইছেন। আর্কটিকে জ্বালানি সহযোগিতার বিষয়েও আলোচনায় আসতে পারে। রাশিয়া শান্তির বিনিময়ে কি প্রস্তাব দেবে তা স্পষ্ট নয়। এর আগে কিছু গোপন আলোচনার কথা শোনা গেলেও ট্রাম্প পুতিনকে যুদ্ধ না থামালে বিধ্বংসী নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দেন। কিন্তু হোয়াইট হাউসে আরেকটি গোষ্ঠী, বিশেষ করে ট্রাম্পের ব্যবসায়িক সহযোগী স্টিভ উইটকফ রাশিয়ার পক্ষে বেশি অনুকূল প্রস্তাব দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। ইউক্রেন বারবার বলছে পূর্ণ যুদ্ধবিরতির আগে কোনো ভূখণ্ড ছেড়ে দেয়া যাবে না। ইউরোপের নেতারাও একই অবস্থান নিয়েছেন। তবে ট্রাম্প শেষ মুহূর্তে ভূমি বিনিময়ের চাপ দিতে পারেন এমন আশঙ্কাও রয়েছে। সৃষ্টি ঘটক, ৭১। গাজা সিটি দখলের ইসরায়েলি পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস.ওয়াই রামাদান। ৭১কে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন একদিন ইসরায়েলের পাশে কেউ থাকবে না, সেই আশাতেই বেঁচে থাকে ফিলিস্তিনিরা। বিস্তারিত জানাচ্ছেন আফসানা শাওন। নেতানিয়াহুর এই গাজা দখলের পরিকল্পনা নতুন নয়, এমন মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসেফ এস.ওয়াই রামাদান। গাজা সিটি দখলের পরিকল্পনাটা হলো তার বড় পরিকল্পনার একটা অংশ মাত্র। আর প্রথম দিন থেকেই পরিকল্পনাটাও খুব পরিষ্কার। তাদের ঘোষণা হলো তারা গাজা চায়, মানুষ নয়। গাজা প্রাকৃতিক গ্যাসের উপর ভাসছে। তারা মনে করে এটাই সবচেয়ে ভালো সুযোগ। 2023 সালের 7 অক্টোবরের পর পুরো পশ্চিমা বিশ্ব এবং প্রাচ্যের কিছু দেশও ইসরায়েলকে সমর্থন করেছে, তাদের প্রতি সহানুভূতিশীল ছিল। এটা কি সুযোগ হিসেবে নিয়েছে ইসরায়েল, ভেবেছে এই সুযোগে পুরো গাজা দখল করবে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে রাষ্ট্রদূত বলেন, It does not fulfill
এটাই যথেষ্ট নয়, তবে এটা দরকার। এই প্রতিটি বিন্দু এক হয়ে যদি ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে, তাতেই ফল পাওয়া যাবে। গাজায় গণহত্যা এবং মানুষকে অনাহারে রাখার যে কৌশল ইসরায়েল নিয়েছে, তার জন্য তীব্র ক্ষোভ জানান ফিলিস্তিনি রাষ্ট্রদূত। বিশ্বের মানুষের চোখের সামনে এতগুলো মানুষ অনাহারে আছে, এটাই সবচেয়ে ভয়ঙ্কর। শুধু ওই শিশুগুলোর জন্য নয়, বরং মানবতার জন্যই আমাদের দুঃখিত হওয়া উচিত। যে শিশুরা অনাহারে আছে, এই মানবতা তাদের কয়েক ফোঁটা দুধ দিতে পারছে না। মানব সভ্যতার ইতিহাসে এটা জঘন্যতম পরিস্থিতি। হলোকস্টের চেয়েও খারাপ পরিস্থিতি এখন গাজায়। এমন একদিন আসবে যেদিন ইসরায়েলের পাশে আর কেউ থাকবে না, যেদিন গাজার মানুষের অধিকারের কথা সারা বিশ্বের মানুষ বলবে, সবাই তাদের পাশে দাঁড়াবে, এমন আশাবাদ জানান ইউসেফ এসওয়াই রামাদান। আফসানা শাওন, ৭১। ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ পশ্চিম তীরে বিতর্কিত E1 বসতি প্রকল্পে ৩,০০০-এর বেশি ঘর নির্মাণে পরিকল্পনা অনুমোদনের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, এই উদ্যোগই ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনাকে শেষ করে দেবে। বৃহস্পতিবার জেরুজালেম ও মালে আদুমিম বসতির মধ্যবর্তী অঞ্চলে এই প্রকল্পের ঘোষণা দেন স্মোট্রিচ। তিনি বলেন, এই পরিকল্পনা ফিলিস্তিনি রাষ্ট্রের স্বপ্নকে মাটিচাপা দেবে। কয়েক দশকের চাপ ও স্থগিতাদেশ ভেঙে তারা মালে আদুমিমকে জেরুজালেমের সাথে যুক্ত করেছেন। এটা জায়নাবাদের শ্রেষ্ঠ উদাহরণ। ইন্দোনেশিয়ার মধ্য জাভার স্রাগেনে একটি স্কুলে দুপুরের খাওয়ার পর ৩৬০ জনেরও বেশি শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। স্রাগেন সরকারের প্রধান জানিয়েছেন, এই বিষয়ে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাবারের বিষক্রিয়ার ফলে এই অসুস্থতার ঘটনা ঘটে। ল্যাবে খাবারের নমুনা পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে। স্কুল কর্তৃপক্ষ জানায়, অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীরা মাথা ব্যথা এবং ডায়রিয়াতে আক্রান্ত হয়েছে। প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর বিনামূল্যে খাবার কর্মসূচিতে এটি সবচেয়ে বড় খাদ্য বিষক্রিয়ার ঘটনা। ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের চাসৌতি এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮ জনে দাঁড়িয়েছে। দেশের রাজধানী দিল্লিতেও ব্যাপক বৃষ্টিপাতের কারণে রেড অ্যালার্ট জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। এছাড়া উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে বর্ষা জোরদার হওয়ায় হিমাচল প্রদেশের কিন্নৌর জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। উত্তরাখণ্ডেও ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। সৃষ্টি ঘটকের আরও একটি প্রতিবেদন। আকস্মিক ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত ভারতের কাশ্মীরের কিশতওয়াড় জেলার চাসৌতি এলাকা। দুর্যোগপূর্ণ এলাকাটিতে উদ্ধার তৎপরতা চালিয়ে একের পর এক মরদেহ উদ্ধার করছে জরুরি সহায়তাকারীরা। আহতদের নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। আরও শতাধিক নিখোঁজ মানুষের সন্ধানে চলছে অভিযান। একই দিন ভারী বৃষ্টিপাতের ফলে দিল্লি, NCR এর গাজিয়াবাদ ও গুরগাঁও সহ বিভিন্ন জায়গায় জলবদ্ধতার সৃষ্টি হয়, যার ফলে তীব্র যানজট দেখা দেয়। আবহাওয়া অফিস জানিয়েছে, দিল্লিতে 17 আগস্ট পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে। স্থানীয় কাউন্সিলরের চোখে এই সমস্যা পড়ে না। কর্মজীবী মানুষ প্রতিদিন রাস্তায় নেমে যুদ্ধ করছে, কিন্তু কর্তৃপক্ষ এ বিষয়ে খুবই উদাস। প্রতি বছর এই সময়ে বৃষ্টিতে রাস্তাঘাট তলিয়ে যায়। 10-15 বছরেও প্রশাসন এই সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নেয়নি। নিয়মিত পানিতে রাস্তাঘাট তলিয়ে গেলে এভাবেই আটকে থাকতে হয়। অফিসে যেতে খুবই সমস্যা হয়ে যায়। উত্তরপ্রদেশের কিছু জায়গায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন পশ্চিম উত্তরপ্রদেশের বেশিরভাগ জায়গায় এবং পূর্বাঞ্চলের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি, জলাবদ্ধতা ও আরও বৃষ্টির পূর্বাভাসের কারণে লখনৌ জেলা প্রশাসন বৃহস্পতিবার প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সব সরকারি ও বেসরকারি স্কুল কলেজ বন্ধ ঘোষণা করে। লখনৌতে প্রবল বৃষ্টিতে শহরের অনেক জায়গা ডুবে গেছে। গোমতী নগরের মানুষকে হাঁটু সমান পানিতে হাঁটতে দেখা যায়। জলাবদ্ধতার কারণে অনেককে গাড়ি ঠেলতেও দেখা গেছে। হিমাচল প্রদেশের কিছু জায়গায় হলুদ সতর্কতা 19 আগস্ট পর্যন্ত জারি থাকবে বলে জানানো হয়েছে। উত্তরাখণ্ডেও কমলা সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যের বিভিন্ন এলাকায় 14 থেকে 17 আগস্টের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত সপ্তাহে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত উত্তর কাশীতে টানা বৃষ্টি চলছে। শ্রীকান্ত পর্বতশ্রেণীতে হিমবাহ ভেঙে জল ও ধ্বংসাবশেষ ভাগীরথী পানিতে নেমে আসায় একটি সেনা শিবির বিধ্বস্ত হয়েছে। এছাড়া হিমবাহ ভেঙে যাওয়ায় এর সংলগ্ন নদীর প্রবাহ বদলে যায়। ক্রমাগত ধ্বংসাবশেষ পড়ায় নদীর প্রবাহ আটকে গিয়ে হরশিলের কাছে 1200 মিটার লম্বা কৃত্রিম হ্রদ তৈরি হয়েছে।
এদিকে নিম্নচাপের প্রভাবে দক্ষিণ তেলেঙ্গানায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির রেকর্ড হয়েছে। কেন্দ্রীয়, পশ্চিম ও উত্তর তেলেঙ্গানার বিভিন্ন জেলায় বিশেষ করে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয়, পশ্চিম ও উত্তর তেলেঙ্গানার বিভিন্ন জেলায় শুক্রবার বিশেষ করে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত ভারী থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সৃষ্টি ঘটক, ৭১। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর ১:৩০টায় আবারও হাজির হবে বিশ্বজোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল, ৭১-এর সাথে থাকুন।